তোমরা যারা এবারে দশম শ্রেণীতে পড়ছো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তরের শ্রেণীবিভাগ। বায়ুমণ্ডলের স্তরের শ্রেণীবিভাগ, উষ্ণতা তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ। আসলে বায়ুমণ্ডলকে আমরা দুভাবে ভাগ করতে পারি। বায়ুমণ্ডলের উপাদানের তারতম্যের ভিত্তিতে শ্রেণীবিভাগ করতে পারি আমরা, আর একটি হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের ভিত্তিতে একটা শ্রেণীবিভাগ করতে পারি। তো আমরা প্রথমে আলোচনা করব বায়ুমণ্ডলের উপাদানের ভিত্তিতে দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে হোমোস্ফিয়ার, হোমোস্ফিয়ার, নাম্বার 2 হচ্ছে হেটেরোস্ফিয়ার, হেটেরোস্ফিয়ার। তো আমরা দুটি ভাগে ভাগ করতে পারি উপাদানের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? উপাদানের ভিত্তিতে দুটি ভাগে ভাগ করা যায়। ভূপৃষ্ঠ থেকে 88 কিলোমিটার পর্যন্ত, 88 কিলোমিটার পর্যন্ত সমস্ত উপাদানগুলি প্রায় সমানভাবে থাকে। বায়ুমণ্ডলের যে সমস্ত উপাদানগুলি রয়েছে সেগুলি প্রায় সমানভাবে থাকে, এই জন্য একে বলছে হোমোস্ফিয়ার। এবং তারপরে সমানভাবে থাকে না, যে আনুপাতিক ভিত্তিতে থাকা উচিত সেই অনুপাতিক ভিত্তিতে থাকে না, একে এই জন্য পরের স্তরকে বলছে হেটেরোস্ফিয়ার। হেটেরোস্ফিয়ার কি 88 থেকে বা 88 এর পরে থেকে প্রায় ঊর্ধ্বসীমা বায়ুমণ্ডলে একদম 10,000 পর্যন্ত, এই স্তরকে বলছে হেটেরোস্ফিয়ার। তো আমরা সবচেয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, যে প্রশ্নটি পরীক্ষায় আসে সেটাই আমরা আলোচনা করব আজকে, উষ্ণতা তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ। উষ্ণতা তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলকে ভাগ করা যায় 6টি ভাগে, 6টি স্তরে আমরা পুরো বায়ুমণ্ডলকে ভাগ করতে পারি। প্রথমটি ট্রোপোস্ফিয়ার, নিরক্ষীয় অঞ্চলে 16 কিলোমিটার এবং মেরু অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে 8 কিলোমিটার উচ্চতা পর্যন্ত। ধরে নিলাম আমি এটা ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠ থেকে 16 অথবা 8 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে স্তর বায়ুমণ্ডলের, এই স্তরকে বলছে ট্রোপোস্ফিয়ার। এই স্তরকে বলা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, পুরো এই স্তরটি হচ্ছে ট্রোপোস্ফিয়ার। এরপরে 50 কিলোমিটার পর্যন্ত যে উচ্চতা, এই স্তরকে বলা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এরপরে 80 কিলোমিটার পর্যন্ত যে স্তর, একে বলছে মেসোস্ফিয়ার। এবং এরপরে 500 কিলোমিটার পর্যন্ত, 80 থেকে 500, একে বলছে থার্মোস্ফিয়ার। এরপরে 750 কিলোমিটার পর্যন্ত একে বলছে এক্সোস্ফিয়ার। এবং 750 থেকে বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা 10,000 পর্যন্ত একে বলছে ম্যাগনেটোস্ফিয়ার। তো আমরা কয়টি স্তর বললাম? আমরা বললাম উষ্ণতা তারতম্যের ভিত্তিতে 6টি স্তর, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার 16 কিলোমিটার অথবা 8 কিলোমিটার পর্যন্ত, স্ট্র্যাটোস্ফিয়ার 50 কিলোমিটার পর্যন্ত, মেসোস্ফিয়ার 80 কিলোমিটার পর্যন্ত, থার্মোস্ফিয়ার 500 এবং এক্সোস্ফিয়ার 750, ম্যাগনেটোস্ফিয়ার 750 থেকে 10,000। এবারে উষ্ণতার কি রকম তারতম্য রয়েছে? উষ্ণতার তারতম্য কি ভূপৃষ্ঠ থেকে ট্রোপোস্ফিয়ার, শুধুমাত্র এই স্তর পর্যন্ত, ট্রোপোস্ফিয়ার পর্যন্ত বা ট্রোপোপস পর্যন্ত, এই দুটি স্তরের মাঝের অংশকে বলা হয় ট্রোপোপস, যেখানে উষ্ণতার সেরকম কোনো তারতম্য হয় না, একে বলছে ট্রোপোপস। এই অংশটিকে বলছে স্ট্র্যাটোপস। তারপরে এই অংশকে বলছে মেসোপস। তো ভূপৃষ্ঠ থেকে এই ট্রোপোপস পর্যন্ত যতই আমরা উপরের দিকে উঠবো, অর্থাৎ উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রতি কিলোমিটারে 6.4 ডিগ্রি হারে উষ্ণতা কমবে। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে 6.4 ডিগ্রি সি হারে উষ্ণতা কমবে প্রতি কিলোমিটারে। 1 কিলোমিটার যদি আমরা উপরে উঠে যাই মাটি থেকে, তাহলে পরে উষ্ণতা আমাদের মাটি ভূপৃষ্ঠে যতটা রয়েছে, ভূপৃষ্ঠের কাছাকাছি যতটা রয়েছে, তার থেকে 6.4 ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। তারপরে যদি আমরা 2 কিলোমিটারে উঠে যাই, সেক্ষেত্রে তার 2 গুণ, অর্থাৎ 6.4 এর 2 গুণ হারে উষ্ণতা কমে যাবে। এভাবে উষ্ণতা কমতে থাকবে এবং শেষে মাইনাসের দিকে চলে আসবে। এবারে পরের স্তরে আবার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়তে থাকবে, উষ্ণতা বৃদ্ধি পাবে। তারপরে স্তরে অর্থাৎ মেসোস্ফিয়ারে আবার উষ্ণতা কমতে থাকে, থার্মোস্ফিয়ারে আবার উষ্ণতা বাড়তে থাকবে, উষ্ণতা বাড়তে থাকবে, এক্সোস্ফিয়ারে উষ্ণতা বাড়তে থাকবে, এগুলি উষ্ণতা বাড়তেই থাকবে। তো আমরা কি জানলাম? যে ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় প্রতি কিলোমিটারে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে। স্ট্র্যাটোস্ফিয়ারে উষ্ণতা বৃদ্ধি পায়, আবার মেসোস্ফিয়ারে এসে আবার উষ্ণতা একই হারে কমতে থাকে। থার্মোস্ফিয়ারে, এক্সোস্ফিয়ারে এবং ম্যাগনেটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়তে থাকে। ট্রোপোস্ফিয়ারকে ক্ষুব্ধ মণ্ডল বলে কেন? পরীক্ষায় খুব প্রশ্ন আসে 2 নম্বরের, কেন ট্রোপোস্ফিয়ারকে ক্ষুব্ধ মণ্ডল বলবে? কারণ এই ট্রোপোস্ফিয়ারে অর্থাৎ ভূপৃষ্ঠের কাছাকাছি সংলগ্ন অঞ্চলে কিন্তু ঝড়, বৃষ্টিপাত, তুষারপাত,
বজ্রপাত, সমস্ত ধরনের প্রাকৃতিক দুর্যোগ এই স্তরেই ঘটে, এই জন্য ট্রপোস্ফিয়ারকে বলছে ক্ষুব্ধ মণ্ডল। পরের অনেক ধরনের প্রশ্ন আসে যে স্ট্র্যাটোস্ফিয়ারকে আবার শান্ত মণ্ডল বলে কেন? কারণ স্ট্র্যাটোস্ফিয়ারে সেরকম কোনো ঝড় ঝঞ্ঝা, আবহাওয়ার বিভিন্ন ধরনের যে দুর্যোগগুলি, ঘটনাগুলি সেগুলি ঘটে না। সেখানে সবসময় বায়ুমণ্ডলে শান্ত ভাব বিরাজ করে। কোথায়? স্ট্র্যাটোস্ফিয়ার। এই জন্য স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয় শান্ত মণ্ডল। এই জন্যই জেট, এরোপ্লেন, বিমান চলাচল করে সব সময় শান্ত মণ্ডল অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারের উপর দিয়ে, অর্থাৎ 16 কিলোমিটারের উপরে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এই মাঝের যে স্তর, এই স্তরের মধ্যে দিয়ে কিন্তু কি করে? বিমান চলাচল করে, যাতে করে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়তে না হয়। এরপরে রয়েছে মেসোস্ফিয়ার, তারপরে রয়েছে থার্মোস্ফিয়ার, তারপরে রয়েছে এক্সোস্ফিয়ার এবং তারপরে রয়েছে ম্যাগনেটোস্ফিয়ার। ধীরে ধীরে এই স্তরগুলি মেসোস্ফিয়ারে উষ্ণতা কমতে থাকলেও থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ারে কিন্তু উষ্ণতা বাড়তে থাকে। তা আমরা জানলাম উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের শ্রেণী বিভাগ কি কি? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। আমরা আরেকটি বিষয় জেনে নেই যে মেসোস্ফিয়ারে, থার্মোস্ফিয়ারে, এক্সোস্ফিয়ারে এবং ম্যাগনেটোস্ফিয়ারে, যেমন থার্মোস্ফিয়ারে